15 বছর যে দলটা পশ্চিমবঙ্গকে শাসন করলো, ছাড়খাড় ডক্টর মুখার্জি। গডফাদার বলে বইটা দেখেছেন? আমাদের এখানে গড মাদার আছে। মাফিয়ারই একটা নতুন সংস্করণ হচ্ছে তৃণমূল। এরা চুরি, দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, এক্সটর্শন এই র্যাকেট চালাতো। তৃণমূলের সব গুণধররা অ্যারেস্টেড হচ্ছেন, সেখানে কিন্তু মানুষ ডিম নিয়ে যাচ্ছেন এবং চোর 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 স্লোগান। ছোঁড়ার ডিম 20 টাকা আর খাবার ডিম 10 টাকাই আছে। ডিমের দাম বাড়তে দেবো না। ছোঁড়ার জন্য যদি কেউ নেয় তাহলে দাম বাড়তে পারে। আমরা সায় দিতে পারছি না বলে আমরা পদত্যাগ করছি কলকাতা কর্পোরেশন থেকে বিধাননগর কর্পোরেশন। তো এতদিন ধরে মনটা কি করে সায় দিল ডক্টর মুখার্জি? বিষটা মুছে দিল, বিষটার গন্ধ যায় না। ইতিমধ্যেই আপনি কিন্তু হসপিটালগুলোতে ভিজিট করতে শুরু করে দিয়েছেন। আধিকারিকদের প্রথম শোধন করতে হবে। প্রাক্তন দমকল মন্ত্রী তো সিন্ডিকেটের উপর পিএইচডি করেছিলেন স্যার। 5 বছর বিধার তারপরে যাব ওনার কোচিং ক্লাসে। মাফিয়া গডমাদার, তার ভাইপো অভিষেক, আর উল্টো দিকে কাকলি ঘোষতস্তিতার আর ঋতব্রত। ওই বললাম না, বিষ্ঠা মুছে দিল, বিষ্ঠার গন্ধ যায় না। দেখুন, 294টার মধ্যে যতগুলো অ্যাসেম্বলি আছে ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে, তার মধ্যে আমরা প্রত্যেকে কিন্তু আসন ওয়াইজ যদি দেখি, বিধাননগর আসন ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং সিট। কেন? কারণ সেখানকার যিনি এক্স মন্ত্রী ছিলেন, তার অনেক কীর্তি এখন সামনে আসছে। এখন তিনি জেলে, তিনি প্রচুর মানুষের সেবা করেছেন, কিন্তু এখন তার ঠাঁই জেলে। তো এই বিধাননগরে হু মেড ইট পসিবল, বিজেপির হয়ে যিনি প্রার্থী ছিলেন, তিনি আমার সঙ্গে আজকে আছেন মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের এবং প্রখ্যাত রেপিউটেড অঙ্কোলজিস্ট ডক্টর শারদত্ত মুখার্জি আমার পাশে বসে আছেন। ডক্টর মুখার্জি, মেনি কনগ্রাচুলেশনস এবং অনেক মানুষ প্রত্যাশা আপনার থেকে বিং আ মিনিস্টার। প্রথমে জিজ্ঞেস করব, আপনারা ক্ষমতায় আসার পর এই তৃণমূল দল যে 15 বছর যে দলটা পশ্চিমবঙ্গকে শাসন করলো, ছাড়খাড় ডক্টর মুখার্জি, বেঙ্গলে ছাড়খাড়, দিল্লিতেও ছাড়খাড়, বলুন। দল ছিল না তো, ওটা ক্লাব ছিল। তৃণমূল নামক একটা ক্লাব ছিল, একটা গোষ্ঠী যারা চুরি কি করে করতে হয়। এই মনে হয় না, এই আমরা গডফাদার বলে বইটা দেখেছেন? আমাদের এখানে গড মাদার আছেন। আমাদের গড মাদার ওই কালীঘাটে থাকেন। হ্যাঁ, যে বইটা আপনার পড়ে নেবেন, মারিও পুজোর লেখা গডফাদার। সেখানে ইটালির একটা গ্যাং যারা চুরিতে সিদ্ধহস্ত ছিল, সেই গ্যাংয়ের নামকরণ গডফাদার বইতে মারিও পুজো করেছিলেন মাফিয়া। সেই মাফিয়ারই একটা নতুন সংস্করণ হচ্ছে তৃণমূল। তৃণমূল মাফিয়া কংগ্রেস, তো নামকরণ তো এটাই। এরা চুরি, দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, এক্সটর্শন এই র্যাকেট চালাতো। এটা ব্রডার র্যাকেটের একটা ব্রাঞ্চ ছিল, পলিটিক্যাল পার্ট। সেটা ওরা ভোটে লড়তো, এই র্যাকেটটা চালে ভালোভাবে চালাতে পারে। আমি লেক টাউনের ক্ষেত্রে এবং বিধাননগরের ক্ষেত্রে যদি আসি ডক্টর মুখার্জি, কিন্তু এটা কিন্তু খুব টাফ সিট ছিলেন এবং আপনি যাকে হারিয়েছেন, প্রাক্তন দমকল মন্ত্রী, তার তো প্রচুর কাজ। তার বাস স্ট্যান্ড থেকে শুরু করে রাস্তায় হোর্ডিং, চারিপাশে তার বাড়ির সামনে প্রচুর লোক সব সময়। তো এটা আপনি করলেন কিভাবে? মানে এত মানুষ আপনার ওপর ভরসা রাখলো, আপনাকে ইলেক্ট করলো, আজ আপনি মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের। এটা হাউ 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 ইউ মেড ইট পসিবল ডক্টর মুখার্জি? ওই হোর্ডিংতন্ত্রের হার আর গণতন্ত্রের জিত। হোর্ডিং, ফ্লেক্স, টিভিতে বলা, রেডিওতে, হোয়াটসঅ্যাপে প্রি রেকর্ডেড মেসেজেস বাজানো, যেগুলো পয়সা এবং অর্থনৈতিক দম্ভ, তাতে কিন্তু মানুষের মন জয় করা যায় না। গণতন্ত্র এই জন্যেই এত সুন্দর একটি জিনিস। আপনি যাই করুন না কেন, যারা ভোট দিচ্ছেন, যারা নির্বাচনের একটা সবথেকে বড় অংশ, তারা কিন্তু বুঝে নেয় আগে থেকে যে কাকে ভোট দেবেন, কেন ভোট দেবেন, কাকে ভোট দেবেন না এবং কেন ভোট দেবেন না। আমার মনে হয় না এই হোর্ডিং, ফ্লেক্স, হোয়াটসঅ্যাপের মেসেজেস, প্রি রেকর্ডেড মেসেজেস, সামাজিক মাধ্যমে দাপাদাপি করা, এগুলো জনগণ নেয় না। জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকেন, তারা অন্য অনেক জিনিস নিরিখ করে তবে ভোট দেন। এগুলো আমার মনে হয় খুব একটা কাজে লাগে না। আমার না ছিল পয়সা, না ছিল ফ্লেক্স। একদমই। ওকে ডক্টর মুখার্জি, এবার রিসেন্টলি কিন্তু ডিমের দাম বেড়ে যাচ্ছে। মানে যেখানেই তৃণমূলের সব গুণধররা অ্যারেস্টেড হচ্ছেন, সেখানে কিন্তু মানুষ ডিম নিয়ে যাচ্ছেন এবং চোর 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 স্লোগান। ডিমের দাম বাড়েনি, এটা আমি খুব একটা বিশ্বাসী নয়। আপনি বলতে পচা ডিমের কথা বলুন। না, ওই খাবার জন্য যদি ডিম কিনতে যান 10 টাকা,
ছোঁড়ার জন্য কিনতে গেলে 20 টাকা। তো দুটো আলাদা ডিম তো। এখন ছোঁড়ার ডিমটা ডিমান্ড বেড়ে গেছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এ ব্রিচ হলেই দাম বাড়বে। ছোঁড়ার ডিম 20 টাকা আর খাবার ডিম 10 টাকাই আছে। ডিমের দাম বাড়তে দেবো না। ছোঁড়ার জন্য যদি কেউ নেয় তাহলে দাম বাড়তে পারে। বেশ, সুব্রসাচী দত্ত অ্যারেস্টেড হয়েছেন এবং আগেই প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বোস কিন্তু অ্যারেস্টেড হয়েছেন। ডক্টর মুখার্জি, আমি আপনাকে জিজ্ঞেস করি, কৃষ্ণা চক্রবর্তীও রিজাইন করলেন, ঠিক এই যে বোধোদয় অল অফ আ সাডেন তাদের বিবেক তাদের মন বলছে আমি আর সায় দিতে পারছি না, আমরা সায় দিতে পারছি না বলে আমরা পদত্যাগ করছি কলকাতা কর্পোরেশন থেকে বিধাননগর কর্পোরেশন। তো এতদিন ধরে মনটা কি করে সায় দিল ডক্টর মুখার্জি? বিষ্ঠা মুছে দিল, বিষ্ঠার গন্ধ যায় না। কৃষ্ণা চক্রবর্তী রিজাইন করলেও ওনার দায়বদ্ধতা যায় না। উনি চোর, দুর্নীতিগ্রস্ত, সেগুলো যাবে না। উনি যতবারই রিজাইন করুক না কেন কিচ্ছু এসে যায় না। শ্রীঘরের দরজাটা খোলা আছে, একের পর এক ধরছে, তো লাইনে আছেন, অনেকেই আছেন। তুলসী মঞ্চ, কৃষ্ণা, মানে কৃষ্ণ আর তুলসী নিয়ে এদের কাজ। তো কি বদনাম হচ্ছে ভারতীয় সনাতনী ধর্মের প্রতীকদের। আমার খারাপ লাগছে। এরা আমার নাম কৃষ্ণা, একজনের নাম আবার তুলসী, আরেকজনের নাম হচ্ছে সব্যসাচী। দু হাতেই কামিয়েছেন, সাংঘাতিক সব নামকরণ। উনি তো দু হাতে কামিয়েছেন, ডান হাতে বাঁ হাতে। তো দেখছেন, লাখ না কোটির গল্প স্যার। এগুলো কোটিরই গল্প। লাখে তো আমার মনে হয় না তৃণমূল থামে। অন্যান্য রাজনৈতিক দেখো হয়তো লাখে হাজারে ভাবে, এরা কোটিতে ভাবে। এটা তো বললাম না, গড মাদার কালীঘাটে থাকেন, তারই একটা মাফিয়া, তার মেম্বার সব্যসাচী। বেশ, এবার একটু যদি আমরা ফ্ল্যাশব্যাকে যাই স্যার, আপনি যখন ক্যাম্পেনিং করেছেন তখন কিন্তু সুজিত বোসের এগেনস্টে আপনি ক্যান্ডিডেট ছিলেন। আপনার খুব কম ফ্লেক্স দেখা গেছে লেক টাউনে অঞ্চলে, বিশেষ করে পুরো একদম একচেটিয়া র্যানসাক করা বলতে বোঝে তাই কিন্তু দেখেছি আমরা। সেক্ষেত্রে আপনার সঙ্গে যে কজন ছিল, আর আপনি এখন মাননীয় মন্ত্রী অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এই কজন মানুষ নিয়ে আপনি ক্যাম্পেনিং, আর এখন এই রাতারাতি কিন্তু অনেকে আবার তৃণমূল থেকে বিজেপি হওয়ার প্রবণতা, আমি প্রত্যেককেই জিজ্ঞেস করি, সেক্ষেত্রে আপনি আপনার স্ট্যান্ড কি এবং আপনার মোটিভ আগামী দিনে? আমার সঙ্গে তখন যে যে 20-25 জন ছিল, এখনও তারা আমার সঙ্গেই আছে, সেই 20-25 জন। হ্যাঁ, যদি কোনো সময় ভাবেন যে তৎকাল ভারতীয় জনতা পার্টি, তাৎক্ষণিক বা তৎকাল বিজেপি, তারা 4 মে বিকেল 4টের পরে এসেছেন, ঠিক আছে, থাকবে। ভারতীয় জনতা পার্টিতে বসার ঘরটা অনেকের জন্যই আমরা খুলে দিই, শোবার ঘরে খুব একটা ঢোকার জায়গা দিই না আমরা। তো বসার ঘরে বসুক যারা এসেছেন। কোনোদিন বলবো না যে ভারতীয় জনতা পার্টি আর কেউ করতে পারবে না, না, নিশ্চয়ই পারবে। আমাদের ঝান্ডা ধরুন, আমাদের স্লোগানগুলো ঠোঁটে আনুন। মাইক টেস্টিং চলছে এখন, 0, 1, 2, 3, 4 মাইক টেস্টিং হয় না? যারা তৎকাল বিজেপি তাদের বলছি জয় শ্রীরাম ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম ভারত মাতা কি জয়, এগুলো বলুক। দুর্নীতিটা ভালো করে ধুয়ে নিক, গঙ্গা স্নান করুক, তুলসী মঞ্চে গিয়ে পুজো দিন, মা কালীকে পুজো দিন, শ্রীরামের নাম উচ্চারণ করতে থাকুন, নিজেকে শুদ্ধিকরণ করুন। যারা আসছে বেশিরভাগই চোর। তো আমাদের সেগুলোকে আমি বলছি না নেব না, আমাদের তো মনে হয় এটা আমাদের ওদেরকে শোধন করে নিতে হবে। শোধন করা যতক্ষণ না টাইম আমাদের রাজ্য সভাপতি বলবেন, মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য, ওরা শোধন হয়ে যাওয়ার পরে যদি দেখি আমরা যে ভালো কাজ করছে, তখন সেগুলো মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় ঠিক করবেন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ঠিক করবেন কে বিজেপিতে আসবে আর কে আসবে না, তার দায়িত্ব। আমরা পার্টির ক্ষুদ্র কর্মচারী, কার্যকর্তা মাত্র, পার্টির নির্দেশে আমরা চলি। যখন পার্টি বলে দিয়েছে এখন ভারতীয় জনতা পার্টির দরজা বন্ধ, তো বন্ধই। দরজা খুললে যে অবস্থা হবে আমাদের মনে হয় যে আমরা সামলে উঠতে পারবো না। আর বেনো জল তো অনেকেই এখন ঘুরে বেড়াবে। তা আমরা চাই যে একদম ছাঁকনি যেটা থাকে, আমাদের কার্যকর্তারা আমাদের জিতিয়েছে, তাদের মান মর্যাদা আছে, তাদের ঘাম রক্ত আছে, 2021-এ নির্যাতিত হয়েছে, তাদেরকে আমরা কোনো সময় অসম্মান করব না। তারা আমাদের হৃদয়ের কাছে, বুকের কাছে, তারাই ভারতীয় জনতা পার্টির আসল কার্যকর্তা। সেই সম্মান সগৌরবে তারা কাজ করবে। 25 আগে থাকলো, এখন 25ই থাকবে। বেশ স্যার, এই যে আয়ুষ্মান ভারত, সিন্স ইউর আ ডক্টর এবং প্রখ্যাত অঙ্কোলজিস্ট, আমি আপনাকে প্রশ্নটা করি, আয়ুষ্মান ভারত নিয়েও কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যেই তারা আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য কিন্তু শুরু করে দিয়েছে অ্যাপ্লাই করা। সেক্ষেত্রে বিইং আ মিনিস্টার, আপনি আপনার কনস্টিটুয়েন্সি নয়, আপনার রাজ্যের মানুষকে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ করে ইতিমধ্যেই আপনি কিন্তু হসপিটালগুলোতে ভিজিট করতে শুরু করে দিয়েছেন, এবং ঘুঘুর বাসা বলতে স্বাস্থ্য দপ্তর বলতে যা বোঝায় স্যার, প্রচুর দায়িত্ব, অ্যান্ড ইটস এ চ্যালেঞ্জিং জব। আপনি কীভাবে করবেন? আপাদমস্তক তৃণমূলের কাডার দিয়ে ভর্তি আছে।
হ্যাঁ, টপ থেকে বটম অবধি। তা আমাদের এগুলো পরিষ্কার করতে হবে। ওই যেটা বললাম না, শোধন করতে হবে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের প্রথম শোধন করতে হবে। তারা যে চালচলনে চলতেন, যে দুর্নীতির হাতে হাত ধরে চলতেন, সেগুলো তো আমরা মেনে নেব না। তো আমাদের সেগুলোকে শোধন করার কাজ শুরু হবে। পরিশোধিত আধিকারিক থাকবেন। তারপরে স্বাস্থ্য পরিষেবা যেটা রয়েছে, কোথায় গলদাগে দেখতে হবে, ফ্যাক্ট ফাইন্ডিং। ফ্যাক্টগুলো জানার পরে সেগুলো আমাদের মিশন হাব টু কারেক্ট দ্য শর্টকামিংস আর ফিল ইন দ্য গ্যাপস, যেগুলো গ্যাপস বেরোবে, যেগুলো লুপ হোলস বেরোবে। পলিসি, মেজর পলিসি ডিসিশন যদি কোথাও থেকে থাকে, যেমন একটা আয়ুষ্মান ভারত, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়া উনি ডিসিশন নিচ্ছেন, উনি ডিসাইড করবেন। আমি ওনাকে ওনার ডিসিশন নেওয়াতে যতটা আমার পক্ষে সম্ভব, আমার মেধা এবং আমার সামর্থ্যের মধ্যে থাকবে দৈহিক এবং মানসিক, আমরা ওনাকে সাহায্য করব। পলিসি ডিসিশন মেজর যেগুলো, সেগুলো তো মুখ্যমন্ত্রী নেন, উনিই নেবেন। আমরা ওনার নেতৃত্বে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তরে যা যা করণীয়, ভারতীয় জনতা পার্টি অনন্য পার্টি, যাকে যে কাজ দেবে সে তাই করবে। আমাদের এখন দায়িত্ব দেওয়া আছে আমাদের বিধানসভা দেখভাল করতে। মাননীয় মুখ্যমন্ত্রী যা দায়িত্ব দেবেন বা মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের রাজ্য সভাপতি যা দায়িত্ব দেবেন, আমরা মাথা পেতে পালন করি। কিন্তু স্যার এই যে থ্রেড কালচার বলুন, স্বাস্থ্যক্ষেত্রে, আরজি করার ক্ষেত্রে আমরা দেখেছি, অভয়ার ক্ষেত্রে এই র্যাকেট বলুন, আর এই ক্লাবের পেছনে এক একটা বেডরুম, সুরুচি সংঘ, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, প্রতিটা ক্ষেত্রে স্যার ক্লাবের পেছনে, কলেজে যেখানে পড়তে যায় মানুষজন, ছেলেমেয়েরা, বাবা মারা পাঠায়, বেডরুম কালচার, এটা কি নতুন কনসেপ্ট? মানে হিডেন বেডরুম কোথা থেকে চলে এলো স্যার? এটা এতদিন 15 বছর ধরে এই জিনিস, এ তো নতুন এক ফিলোসফি, নতুন এক কি বলবো, নতুন এক ইন্ট্রোডাকশন বলা যায়। অফিসের ভেতরে আরাম কেদারা থাকবে, অফিসের ক্লাবের পেছনে সোফা থাকবে, সোফা কাম বেড থাকবে, বেডের উপযোগী কারা কারা থাকবে সেটা বেছে নিয়ে তারা বেডে যাবে। এগুলো তো তৃণমূলের কালচার, তো জনগণ দেখছে। 77 বছরের প্রাক্তন মন্ত্রীর 27 বছরের বান্ধবী, এবং সেই বান্ধবীর খাটের তলাতে আবার সেই বেড, খাটের তলা থেকে 200 কোটি টাকা বেরিয়ে গেল। আরেকজনকে দেখতে পেলাম পরশুদিন শাড়ির স্তূপের মধ্যে থেকে বেরোলেন। আরেকজনকে দেখতে পেলেন নারকোল গাছ থেকে পুকুরে ঝাঁপ দিলেন। আর বছর দুয়েক আগে দেখেছি পাঁচিল থেকে পুকুরে ঝাঁপ দিলেন। মানে এ তো সার্কাস। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গাকে বিসর্জন দিতেন না, 5 দিন অপেক্ষা করতে হতো মা দুর্গাকে, কেন ওনাকে স্যালুট না করে উনি যেতে পারবেন না? তার নামকরণ কার্নিভাল, পুজো থেকে কত নিচে নামিয়েছেন ভাবুন। বাঙালির দুর্গা পুজো, সেটাকে প্রথম চেঞ্জ করলেন উৎসব, দুর্গোৎসব, মানছে না, সনাতনীরা মানে না। তারপরে উনি বললেন কার্নিভাল। এবার তো দুর্গা সার্কাস নাম দিতেন, জনগণ ঠিক সময় পদক্ষেপ নিয়েছেন, সরিয়ে দিয়েছেন। গডমাদার যিনি আছেন এই মাফিয়া গ্যাংয়ের চিফ কালীঘাটে, তাকে জানিয়ে দিয়েছে তৃণমূলেরই বাকি বিধায়ক, বাকি সাংসদ, যে উনি আর তৃণমূলে নেই। কি অবস্থা দলটা! আমরা ভাবিও নি যে মাস পেরোতে না পেরোতে তৃণমূল শেষ হয়ে যাবে। অবাক। মানে যারা ছিল স্যার এখনো পর্যন্ত, আমরা রাজ্যেও দেখেছি বিরোধী দলনেতার ক্ষেত্রে, ঋতব্রত বাবুর থেকে শুরু করে কাকুলি ম্যাডামের ক্ষেত্রেও দেখেছি দিল্লিতে, ছাড়খাড়, মানে যে তৃণমূল করলো, যে তৃণমূলের মুখ বলা যায়, তারই এখন সিম্বল থাকবে না স্যার? একই বলবো, তৃণমূলের মাফিয়া গডমাদার, তার ভাইপো অভিষেক, আর উল্টো দিকে কাকলি ঘোষদস্তিদার আর ঋতব্রত। ওই বললাম না, বিষ্ঠা মুছে দিল, বিষ্ঠার গন্ধ যায় না। আপনি এদের বিষ্ঠার গন্ধ না ঋতব্রত সরাতে পারবে, না কাকলি ঘোষদস্তিদার, না গডমাদার কালীঘাটের, না অভিষেক বন্দ্যোপাধ্যায়, না কল্যাণ ব্যানার্জি, না মহুয়া মৈত্র। এক সে বড়কার এক, সব বিষ্ঠার গন্ধ। সহ্য করতে পারছি না আমরা। কোথায় পালাবে? যাই করুক না কেন, ওই সব্যসাচী দত্তর হাল হবে। দেখুন কি হয়। বেশ স্যার, শ্রীভূমির পুজো, শ্রীভূমিতে কিন্তু মহালয় থেকে পুজো শুরু হতো, এক নতুন কনসেপ্ট, হয়তো প্রচুর মানুষ, সাধারণ মানুষের ট্রাফিক না দেখে আগে ওই পুজোটার প্রায়োরিটি, আর বিভিন্ন রকমের থিম। এবার কি হবে স্যার শ্রীভূমির পুজো? আপনার কনস্টিটুয়েন্সির মধ্যে বলে আমি আপনাকে প্রশ্নটা করলাম, আপনি একজন মন্ত্রী তাই। পুজোর কার্নিভালের আরেকটা অংশ হচ্ছে পিতৃপক্ষে বোধন উদ্বোধন। আমরা জীবনেও দেখিনি। এখানে সবই হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সবই হয়। দুর্গা পুজো দরকার হলে জানুয়ারি মাসেও করে ফেলতে পারেন, ওনার কোনো ব্যাপার না, যখন উনি যখন চেয়েছিলেন। দেখুন, প্রথম কথা, ভারতীয় জনতা পার্টি এমনই একটা রাজনৈতিক দল, একটা বিচারধারায় চলে। সেই বিচারধারার মধ্যে আছে ক্লাব বলুন, অ্যাসোসিয়েশন বলুন, কমিটি বলুন। যেমন ভারতীয় জনতা পার্টির কোনো ট্রেড ইউনিয়ন নেই,
ভারতীয় জনতা পার্টির কোনো ছাত্র রাজনীতির অঙ্গীকার বা অংশগ্রহণ করে না। এগুলো তো আজ নয়, আমরা 100 বছর ধরে এই উদাহরণ দেখিয়ে যাচ্ছি, তাও ভারতীয় জনতা পার্টি জিতে যাচ্ছে। যার কোনো ট্রেড ইউনিয়ন নেই, যার কোনো রকম ছাত্র সংগঠন নেই, এরই আরেক নাম হচ্ছে স্বচ্ছ রাজনৈতিক চিন্তাধারা। আমরা স্বচ্ছ রাজনৈতিক চিন্তাধারায় ব্রতী। আমরা ক্লাব, অ্যাসোসিয়েশন, হাউজিং কমিটি এগুলোতে ঢুকি না, প্রবেশ করি না। ওটা ওদের জন্য, যারা পুজো করবেন সেই পুজো কমিটির জন্য হচ্ছে কমিটিটা। কোনো রাজনৈতিক বিধায়ক, সাংসদ সেখানে এসে হম্বিতম্বি করবে, দাদাগিরি করবে, একটাই তো ধান্দা, পয়সা মারা। এই শ্রীভূমির পুজো থেকে আমাদের প্রাক্তন বিধায়ক কম পকেট ভারী করেছে? এখন তো সব মিটিংয়ে আমাকে ডাকে, আমি যাইনি, 3টে মিটিংয়ে ডেকেছে। আমি বলে দিয়েছি আমার কোনো সহায়তা, সাহায্য, অফিসিয়াল কিছু দরকার, আমি হাত বাড়িয়ে দেবো। লেক টাউনের সব পুজোতে উনি মাথায় ছিলেন। পুজো, সাঁতারের ক্লাব, সুইমিং পুল মাইনে পাচ্ছে না কেন? একজনই সই করতেন তবে চেক কাটানো যেত। লেক টাউন সুইমিং পুলের লোকেদের মাইনে নেই কেন? সই করতেন প্রাক্তন মন্ত্রী, উনি এখন শ্রীঘরে, আর কাউকে সাইনিং অথরিটি করেননি। ভাবুন, একটা সাঁতারের ক্লাবকে ছাড়েনি, কোথায় নিয়ে গেছে। আমি এই জন্য বলছি না যে এটা একটা অর্গানাইজড ক্রিমিনালদের গ্যাং, একটি মাফিয়া, তৃণমূল মাফিয়া কংগ্রেস, প্রত্যেকটা আপাদ মস্তক চোর। যারা এখন আছে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, বা এখন যারা ঋতব্রত বা কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে আছে, সব এক। ওই আবারও বলবো, বিষ্ঠার গন্ধ যাবে না, মুছুন যতই। স্যার, শেষের দিকে শেষ প্রশ্ন করব। আপনি মাননীয় মন্ত্রী, রাজ্যের মানুষ কিন্তু প্রথমবার বাংলায় বিজেপি সরকার, প্রচুর প্রত্যাশা এবং অনেক কিছু যা যা ঘটেছে, বিশেষ করে এই সিন্ডিকেট থেকে শুরু করে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতে ভুলে গেলাম, প্রাক্তন দমকল মন্ত্রী তো সিন্ডিকেটের উপর পিএইচডি করেছিলেন স্যার। ওনার ডক্টরেট আছে তো। ওনার সিন্ডিকেট, আন্ডারওয়ার্ল্ড, কাটমানি এগুলোর ওপর ওনার আছে স্নাতকোত্তর ডিগ্রি। ভাবছি কোনো দিন যদি পয়সা কড়ি না থাকে ওনার কাছে পড়তে বসবো, কোচিং নেব, ভাবছি। একটাই রাস্তা, যদি আর এই তো এখন বিধায়ক হয়ে পরে নিজের পেশাগত ডাক্তারিটা একটু কমাতেই হয়েছে। আমরা তো চুরি করে খাবো না, তা যদি এখানে দেখি 5 বছর বিধায়ক, তারপরে যাব ওনার কোচিং ক্লাসে। আপনি একজন মানে প্রখ্যাত অঙ্কোলজিস্ট, প্রচুর পেশেন্ট আপনার, আপনি মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, তো দুটোকে অ্যাডজাস্ট করবেন, আপনার এত পেশেন্ট কীভাবে করবেন স্যার? মানে তারাও তো আপনার থেকে অনেক কিছু এক্সপেক্ট করে, এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে ইভেন ইউ আর ওয়ান অফ দ্য লিডিং অঙ্কোলজিস্ট অফ দ্য সিটি, কীভাবে মানে ব্যালেন্স করবেন? সবাইকে যেটা বলি, ফুল টাইম বিধায়ক আর হোল টাইম চিকিৎসক। ফোনেও সকাল থেকে চলছে, আমাদের যারা জুনিয়র চিকিৎসক হাসপাতালে আছে তাদেরকে উপদেশ দেওয়া। আমি দুটো জিনিস করি, একটা মধ্যাহ্নে একটা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ওপিডি করি, আর একবার একটা রাউন্ড দিই। আর বাকি আমার খুব দক্ষ জুনিয়ররা আছে, তারা আমার কার্যবাহ অনেকটাই কমিয়ে দিয়েছে। তবে যাব, হাসপাতালে রোজই যাচ্ছি, গতকালে গেছিলাম, আজও যাব। ওই জন্য বলি হোল টাইম চিকিৎসক আর ফুল টাইম বিধায়ক। স্যার, একদম ওয়ান লাইনার, রাজ্যবাসীর কাছে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী যে রাজ্যের এত কিছু প্রত্যাশা করে, 5 বছরে রাজ্য কি পাবে, মানে সোনার বাংলা, যা যা কমিটমেন্ট সংকল্পপত্রে, বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তো প্রতিটা মানুষজন এখন সুপার এক্সাইটেড, মহিলারা বিশেষ করে। আবার লক্ষ্মী ভাণ্ডারে যে আবার পুরুষরা ছিল, আবার পুরুষ লক্ষ্মীরা ছিল, সেটাও আইডেন্টিফাইড হচ্ছে, উইচ নেভার হ্যাপেন বিফোর। তো সেক্ষেত্রে আপনারা তো অনেক ফিল্টার করে জিনিসগুলো করছেন। রাজ্যবাসী কিন্তু একটা জিনিস এক্সপেক্ট করে স্যার, যে যেগুলো পায়নি তারা, অনেক 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 প্রচুর মানুষের প্রচুর প্রত্যাশা। আপনার রাজ্যের মানুষকে আপনি কী বলবেন? পুরুষ লক্ষ্মীদের দিয়ে কটাক্ষ করলে চলবে না। সনাতনী রাষ্ট্রবাদী ভারতীয় আমি, মহাভারতে কিন্তু বৃহন্নলা আছে, অর্ধনারীশ্বরও আছে। তারই সামনে জাজল্যমান উদাহরণ দেখিয়েছিলেন পুরুষ লক্ষ্মী ভাণ্ডার যারা নিয়েছিল। স্বপ্ন দেখাবো না রাজ্যবাসীকে, এটুকু বলতে পারি, ফলেন পরিচয়তে। আমরা যা করব দেখতে পাবেন, 5 বছর সময় আছে, আপনাদের কাছেই আমায় জবাবদিহি করতে হবে। সুতরাং ভাববেন না পালিয়ে যাব, রক্ত ঘাম যাই হবে দেব, চেষ্টা করব জনগণের প্রত্যেকটা প্রত্যাশা, স্বপ্ন বাস্তবায়ন করার প্রচেষ্টায় থাকব। ফলটা দেখবেন, খারাপ হলে ভোট দেবেন না, আর ভালো হলে আমি আবারও আসছি। স্যার, আর একটা জিনিস জিজ্ঞেস করবো, আপনাকে মানুষজন পাবেন কোথায়? মানে যে ক্ষেত্রে আপনি একজন মন্ত্রী প্লাস বিধায়ক, কোথায় আপনি সময় দেবেন, এবং মানুষজনকে আপনার কাছে আসতে হলে কিভাবে তারা অ্যাপ্রোচ করবেন?
দেখুন, আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, তো আমাদের প্রথম অফিসটা খুলেছে সল্টলেকের বিধাননগরে CF 312। পরবর্তী চেষ্টা করছি যে নেক্সট অফিসটা খুলবে হচ্ছে বাঙুরে, আরেকটা অফিস খুলবে হচ্ছে শ্রীভূমি গোলাঘাটা। এই তিনটে আপাতত, প্রত্যেকটার খরচা আছে, অত সোজা নয়। আমাদের অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ, তো তার মধ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আবার বিধায়কের অফিস তো ঝুপড়িতে করলে কেউ আসবে না, তার জন্য আবার এয়ার কন্ডিশনিং করতে হবে, লোকের বসার জায়গা দিতে হবে। চেষ্টা করছি, এতদিন বাড়ি থেকে কাজ চালাচ্ছিলাম, এই গতকাল হলো আমরা অফিস শুরু করেছি। ধীরে ধীরে বাড়াবো, যেটা যতটা সামর্থ্য হবে। আমি আবারও আবেদন করি, কারুর কাছে যদি চেনা জানা থাকে বাঙুর, শ্রীভূমি, গোলাঘাটা, দমদম পার্কে কোনো রকম সস্তায় কোনো ঘর পাওয়া যায় একতলায়, একটু আমাকে খবর দেবেন, অপেক্ষায় থাকবো। স্যার অনেক 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 ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী এবং প্রখ্যাত অঙ্কোলজিস্ট ডক্টর শারদত্ত মুখার্জির সঙ্গে আমরা এক্সক্লুসিভ ইন্টারভিউ KTV বাংলার দর্শকদের সামনে তুলে ধরলাম, এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন আপনাদের জন্য, আপনাদের সঙ্গে, আপনাদের পাশে। শুধু আপনারা ডক্টর মুখার্জির সঙ্গে থাকবেন এটাই, এবং সরকারের সঙ্গে থাকবেন যারা আপনারা প্রত্যাশা করেন, এটাই কিন্তু তিনি বললেন। এইভাবে আমাদের ইন্টারভিউ সিরিজ চলতে থাকবে। ক্যামেরায় সূর্য, শঙ্কর অধিকারীর সঙ্গে শান্তনু, KTV বাংলা, সল্টলেক।